প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম দাঙ্গা। এখন শুরু করব পঞ্চম অংশ। অবশ্যই ফ্লোরা, হাসল সেন। দেখো, ভয় পেও না যেন, নিশ্চিন্তে ঘুমো। আমরা পাহারায় থাকব, ওরা আমাদের কাছেও আসতে পারবে না। পেছন ফিরে হাঁটতে শুরু করলো ফ্লোরা। লয়েস ফিরে আসছে সাফার শেষ করে। সামনাসামনি হতেই ওকে নট করল ধর্মপ্রচারক। শুভরাত্রি ম্যাম, প্রত্যাভিবাদন জানালো ফ্লোরাও। হঠাৎ ও আর সেনের বিয়ে পড়ানোর ব্যাপারটা বলার কথা মনে এলো ওর, কিন্তু লজ্জায় এসে মুখ বন্ধ করে দিল ওর। পরক্ষণে ভাবল এই কাজটা আসলে ওর নয়, সেনের। সেনই মিস্টার লয়েসকে বলবে কথাটা। তাছাড়া ওর অতি উৎসাহটা সেনই বা কীভাবে নেবে কে জানে। 2 বছর ধরে ওর পিছে ঘুরঘুর করেছে লোকটা, একটা দিনের জন্যও পাত্তা পায়নি। আর আজ সবেমাত্র পরস্পরের মধ্যে ভাবের আদান প্রদান ঘটেছে। এরই মধ্যে ও হন্য হয়ে উঠেছে বিয়ের জন্যে। ব্যাপারটা অবাক করবে সেনকে, হয়তোবা কৌতূহলীও। না, এটা ঠিক হবে না। তাহলে তার সাথে আর 5টা সাধারণ মেয়ের পার্থক্য খুঁজে পাবে না সেন। সুতরাং অতটা খেলো হওয়া ঠিক হবে না। সত্যিটা আচমকাই উপলব্ধি করলো ফ্লোরা। কিচেনে গিয়ে জুলির সঙ্গে হাত লাগালো। ধোয়া মোছা শেষ করে সোজা হয়ে দাঁড়ালো জুলি। হাই তুলল, আঙুলে তুড়ি বাজিয়ে বলল, বাব্বা, একটা দিন গেল বটে আজ। জঘন্য। আশা করছি কালকের দিনটা এত খারাপ যাবে না। সামনের রুমে ব্রেডওয়াল আর জব লল্যান বসেছিল। কিচেন থেকে বেরিয়ে ওদের কাছে গেল জুলি। দুজনকে পালাক্রমে দেখে নিয়ে বলল, এই যে তোমরা, বার্নে বিছানা তোমাদের জন্য অপেক্ষা করছে, গিয়ে ঘুমিয়ে পড়োগে। ওরা দুজনে বেরিয়ে যেতে দরজা ভেজিয়ে দিল ও। ডোরবারটা তুলে নিল, লাগাতে গিয়ে নামিয়ে নিল, ফের দেয়ালের সাথে রাখলো। ডোরবারটা লাগানোই উচিত, কিন্তু লাগাবো না, বলা যায় না। বাইরে গোলমাল শুরু হলে ওদের তাড়াতাড়ি ভেতরে ঢুকতে হবে। টেবিলের উপর থেকে একটা বাতি নিয়ে বেডরুমে ঢুকলো ফ্লোরা। আস্তে আস্তে প্রায় নিঃশব্দে দরজা আটকালো, যাতে হান্নার ঘুমের ব্যাঘাত না ঘটে। কিন্তু দরজা লাগানো মাত্র ওকে অবাক করে দিয়ে বিছানায় উঠে বসলো হান্না। দুঃখিত হান্না, আমি তোমার ঘুম ভাঙাতে চাইনি। না, তুমি আমার ঘুম ভাঙাওনি। গোলাগুলির শব্দে ভেঙে গেছে। আমি এখানে শুয়ে শুয়ে জবের জন্যে দুশ্চিন্তায় ভুগছিলাম। গোলাগুলি কেন হয়েছিল জানতে চাইল হান্না। বাতিটা রেখে জামা কাপড় পাল্টাতে পাল্টাতে ঘটনাটা বলল ফ্লোরা। মেয়েটাকে দেখছে ও, ছোট্ট একটা বাচ্চার মতো লাগছে, দুর্বল। ওর পরিষ্কার ফাঁপানো সোনালি চুল কাঁধ আর ঘাড়ের উপর ছড়ানো। নাইট গাউনের অভাবে সেনের একটা জামা পরেছে। শরীরের তুলনায় অনেক লম্বা আর ঢোলা জামাটা, তাতে যতটা নয় তার চেয়ে বেশি পিস দেখাচ্ছে ওকে। ওজন 90 পাউন্ডও হবে না মেয়েটার, তবে দেখতে মিষ্টি আর আকর্ষণীয়। নিজের নাইট গাউন পরে বিছানায় ওর পাশে বসলো ফ্লোরা। হাসলো। তুমি একটা মিষ্টি মিষ্টি মেয়ে হান্না, স্বামীকে প্রচণ্ড ভালোবাসো। তবে ওকে গড়ে পিঠে সত্যিকার পুরুষ বানানোর দায়িত্ব নিতে হবে তোমাকে। ও দেখতে বিশাল, গায়ে অনেক জোর, কিন্তু ব্যক্তিত্বের ছিটে ফোটাও নেই। ব্যক্তিত্বহীন দুর্বল মনের মানুষের জায়গা এ দেশে নেই। মাথা দুলিয়ে সায় দিল হান্না। একই সঙ্গে ওর চোখ থেকে পানিও বেরিয়ে এলো। কাঁদছে ও। দুহাতে চোখ মুছল, নাক টানলো সজোরে। তারপর বলতে শুরু করলো, আমি জানি, কিন্তু ওকে এদেশে নিয়ে আসার মতো ভুলটা আমিই করেছি। ওর মাথা গরম, কথায় কথায় রেগে যায়। কখন কোন কথাটা বলতে হয় তাও জানে না। তবে আমার সামনে থাকলে একদম শান্ত, সুবোধ, কোনো কাজেও ঠিকমতো করতে পারে না। বেচারা এই জন্য
হীনমন্যতায় ভোগে, তাই মুখে বাহাদুরি করে নিজেকে জাহির করতে চায়। ওর বাবা একজন দোকানদার। বাড়িতে থেকে বাবার সাথে দোকানে কাজকর্ম করলে হয়তো আস্তে আস্তে সব কিছু জানতো, বুঝতো। কিন্তু তার আগেই ওকে আমি ফুসলে নিয়ে এসেছি। ওর কাঁধে একটা হাত রাখলো ফলোরা, চুমো খেলো ওর কপালে। বিকেলে মিসেস হাইটের মা মা ভাবটা যেন এখন ওর মধ্যেও সংক্রমিত হয়েছে। মায়া লাগছে মেয়েটার সরল স্বীকারোক্তি শুনে। জুলি হাইটও সম্ভবত একই রকম মায়া অনুভব করেছিল। কোমল স্বরে বলল, আমাকে সব খুলে বলো তুমি। মিনিট খানেক চুপ করে রইল হান্না। ফ্লোরার কাঁধে ওর মাথা একসময় সোজা হয়ে বসলো। ফ্লোরার দিকে তাকিয়ে যেন গুছিয়ে নিল কিভাবে বলবে। তারপর শুরু করলো, আমার মনে হয় তুমি একজন ভাগ্যবতী মেয়ে। তোমার বাবা আছে যে তোমাকে মারে না। তোমার একজন বন্ধু আছে, মিসেস হাইটের মতো রাগী কিন্তু হৃদয়বতী। সবচেয়ে বড় কথা, মিস্টার অস্টিনের মতো একজন ভালোবাসার মানুষ তুমি পেয়েছো। আমার সমস্যাটা তুমি ঠিকমতো বুঝতে পারবে না, কিন্তু তুমি জানো মানুষ যে দয়ালুও হতে পারে, তা তোমাদের সাথে পরিচয় হওয়ার আগে আমি জানতামই না। দু হাঁটু একত্র করে তার উপর চিবুক ঠেকালো হান্না। দোল খেলো বার কয়েক, বলে চলল, আমার মা মহিলাটা যে কীরকম জাদরিল চিন্তাও করতে পারবে না তুমি। পশুর মতো ঠ্যাঙাতো আমাকে। আমার পিঠ ও পাছায় তার নমুনা তো তোমরা বিকেলে গোসল করার সময় দেখেছ। এর দুটো কারণ থাকতে পারে। প্রথমত, আমার অবাধ্যতার জন্যে। সেটা অস্বাভাবিক নয়। সন্তান অন্যায় করলে সব বাবা মাই তা করে। কিন্তু অন্য যে কারণটা, সেটা সম্ভবত মায়ের জেদ কিংবা নিষ্ফল ক্রোধের বহিঃপ্রকাশ। মা আমাকে বেশিরভাগ সময় পেটাতো বাবা রাতে মদ খেয়ে এসে তাকে পেটানোর পর। প্রতি রাতেই চলতো এরকম মারধর। মা বাবাকে কিছু করতে পারতো না বলে আমার উপরই তার শোধ তুলতো। কিন্তু আমার কি দোষ? বুদ্ধি হবার পর থেকে এরকম দেখে আসছি। আমার আর সহ্য হচ্ছিল না। দিনের পর দিন, বছরের পর বছর এরকম অশান্তি আর কার ঘরে আছে বলো? একটু বড় হবার পর জব আমার ব্যাপারে আগ্রহ দেখাতেই আমি ওকে আঁকড়ে ধরলাম। ওর তো আসলে বয়স কম, বুদ্ধি শুদ্ধি এখনো হয়নি। আমি ওকে পরিচিত করলাম বাড়ি থেকে পালিয়ে আসার জন্যে। এখন আমি যদি বাড়ি ফিরে যাই, তাহলে মা আমাকে নির্ঘাত মারতে মারতে একদম মেরেই ফেলবে। জবও আর বাড়ি যেতে পারবে না। থামলো হান্না। ওর চোখ দেয়ালের দিকে, নিবিষ্ট মনে দেখছে কিছু একটা। যেন বছরের পর বছর ধরে বাড়িতে নিজের মায়ের হাতে নিগৃহীত হরর ছবিগুলো ওখানে ফুটে উঠেছে। ফুলরা শুধালো, জব বাড়ি যেতে পারবে না বলছো কেন? ওর সমস্যা কি? ওর সমস্যা আরও জটিল। নিশ্চয় বুঝতে পারছো। বাড়ি থেকে পালানোর সিদ্ধান্ত নিলেও আমাদের দুজনের কারো কাছেই একটা ডলারও ছিল না। দুজনেই কপর্দকহীন হওয়ারই কথা। দুজনেই তো বেকার, কিন্তু খালি হাতে বেরোয় কি করে? সুতরাং জব ওর বাবার সেলার ভেঙে সব জমানো টাকা হাতিয়ে নেয়। বেশি টাকা নয়, মাত্র $800। কিন্তু ওটাই ছিল ওর বাবার একমাত্র সঞ্চয়। জব যদি এখন বাড়ি ফিরে যায়, ওর বাবা ওকে নির্ঘাত ফাঁসিতে ঝোলাবে। মাথা দোলালো ফ্লোরা। সমস্যাটা বুঝতে পারছে। নিজের পরিবারের কথা চিন্তা করলো। অপদার্থ বাবাকে নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয় ওকে। সেখানেও খারাপ অবস্থা। কিন্তু হান্নার পরিবারের মতো অতটা নয়। মেয়েটার গল্প অবিশ্বাস করতে পারছে না ও, বিশেষ করে ওর পিঠে মারের দাগগুলো দেখার পর। আমাদের হাতে এখনো প্রায় পুরো টাকাটাই আছে, আবার বলল হান্না। ওই টাকা দিয়ে জব রাঞ্চ কিনতে চায়, কিন্তু রাঞ্চিংয়ের কিছুই জানে না ও। আমি কিছুই বুঝতে পারছি না। রাঞ্চ না কিনে টাকাটা জমা রেখে দুজনে কাজকর্ম করব কিনা ভাবছি। আমার গায়ে শক্তি নেই ভেবো না। ফুলোরাকে ওর দিকে তাকাতে দেখেই যেন ওকে আশ্বস্ত করতে চাইল। তাছাড়া ছোটবেলা থেকে আমি কঠোর পরিশ্রমে অভ্যস্ত।
এখন জব যদি কথায় কথায় বড়াইটা ছাড়তে পারে আর লোকজনের সাথে উদ্ভট আচরণটা শোধরাতে পারে, তাহলে ও নিজেও চাকরি বাকরি বা কাজকর্ম করতে পারবে। এদিকে লোকজন কম, মুষ্টিমেয় কিছু লোক নদীর ভাটিতে থাকে। হাই তুলল ফ্লোরা, চলো এখন শুয়ে পড়ি। রাতে ভালো ঘুম হলে কাল সকালে হয়তো মনে পড়তে পারে কারো লোক লাগবে কিনা। বাতিটা নিভিয়ে দিয়ে হান্নার পাশে শুয়ে পড়ল ও। মিনিট খানেকের মধ্যে হান্নার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠল। ঘুমিয়ে পড়েছে মেয়েটা। তবে অত সহজে ঘুম এলো না ফ্লোরার চোখে। হান্নার কথা ভাবছে ও। মেয়েটা অসম্ভব ভালোবাসে লল্যান্ডকে। আশা করছে ওর স্বামী ধীরে ধীরে বুঝতে শিখবে, আস্তে আস্তে স্বাভাবিক ও দায়িত্বশীল হয়ে উঠবে। কিন্তু ফ্লোরার মনে হচ্ছে তা কখনো হবে না লল্যান্ড, বরং ভয়ই পাচ্ছে ও হান্নার জন্যে। মেয়েটা উত্তপ্ত কড়াই থেকে জ্বলন্ত চুলায় এসে পড়ল কিনা কে জানে। যে দুঃখ এড়ানোর জন্যে সে বাড়ি ছেড়েছে, সে দুঃখ হয়তো তার কখনো কাটবে না। অযোগ্য ও অপদার্থ পুরুষের সঙ্গে থেকে ওকে হয়তো আরও বেশি কষ্ট ও অপমান সইতে হবে। মেয়েটার জন্যে কিছু একটা করার ইচ্ছে হচ্ছে তার, কিন্তু কী বা করতে পারবে সে? ওকে কেবল বাড়ি ফিরে যাবার পরামর্শ দিতে পারে, কিন্তু ওর কাহিনী শুনে এবং পিঠের অবস্থা দেখে ওকে সে পরামর্শ দেয়াটাও এক ধরনের অমানবিক কাজ হবে। 10 না ঘুমিয়ে মধ্যরাত পর্যন্ত বসে থাকা যে কী কষ্টের তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে টনি হাইট। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে অদ্ভুত সব শব্দ। এমন শব্দ সে আর কখনো শোনেনি। থেকে থেকে চমকে উঠছে ও। বার্ন আর করালে জমাট ছায়ার দিকে তাকাচ্ছে ভয়ে ভয়ে। সন্দেহ হচ্ছে ইঞ্জিনরা হয়তো ঘাপটি মেরে বসে আছে ছায়ার মধ্যে। অন্ধকারে টের পাচ্ছে না সে, অথচ রাতের পাহারায় সেও থাকছে শুনে দিনভর একটা চাপা উত্তেজনায় ভুগছিল। মনে মনে এরকম একটা স্বপ্ন দেখেছিল যে ইন্ডিয়ানরা রাতের বেলা কেবিনে হামলা চালাতে এসেছে, আর সে আগে ভাগে টের পেয়ে দু একটাকে গুলি করে শুইয়ে দিয়েছে। বাকি ইঞ্জিন সব পালিয়ে বেঁচেছে। ইতোমধ্যে গুলি শব্দে সেন, জুলি, ফ্লোরারা জেগে উঠেছে এবং সেন খুশি হয়ে ওর পিঠ চাপড়ে দিয়ে ওকে সত্যিকারের একজন সাহসী ও দায়িত্বশীল মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এদিকে ওর দাদি জুলি বলছে ও আগেই জানতো যে টনি একজন সত্যিকারের পুরুষ মানুষ। কিন্তু এখন এই ভয়াবহ অন্ধকারে টনি বুঝতে পারছে স্বপ্ন আর বাস্তবে কতটা ফারাক। এখন যদি ইন্ডিয়ানরা এসে ওদের ঘোড়াগুলো চুরি করে নিয়ে যায় আর ও যদি টের না পেয়ে থাকে, তাহলে কিভাবে মুখ দেখাবে সেন আর জুলিকে? তাছাড়াও ইন্ডিয়ানরা চুপিসারে এসে ওকে খুনও করতে পারে, তারপর একে একে সবাইকে। তাহলে তো সে আর কাউকে দেখতে পাবে না, জুলিকেও না। হঠাৎ দাদির জন্যে মন কেমন করে উঠল ওর। বুড়িকেও একদম পছন্দ করে না, তবু ওকে হারানোর কথা ভাবলে বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে যায়। আচমকা চোখ জ্বালা করে উঠল ওর। গালে গরম পানির আঁচ পেল। কাঁদছে ও। তাড়াতাড়ি চোখ মুছে নিল। এখন এ আতঙ্ক থেকে কেবল একজন মানুষই ওকে বাঁচাতে পারে, সে পিটার লয়েস। অন্ধকারে কোথাও ঘাপটি মেরে আছে ধর্মপ্রচারক। সে যদি এসে বলে সব ঠিকঠাক চলছে, কোথাও সমস্যা নেই, তাহলে স্বস্তি পাবে টনি। লয়েস লোকটা ভালো, একদম সেন অস্টিনের মতোই। ওকে পছন্দ করে সে। কিন্তু টনি যে ভয় পাচ্ছে লোকটা জানবে কি করে? আর টনিও সে কথা কিভাবে বলে? লজ্জার কথা তো। সুতরাং ভয় তাড়ানোর জন্যে গান গাইতে শুরু করলো সে। তাতে দুটো লাভ, ইঞ্জিনরা দূর থেকে গান শুনলে ভাববে কেবিনের লোকেরা জেগে আছে, আর লয়েস মনে করবে শক্তপোক্ত ছেলে টনি ভয় ডর কাকে বলে জানেই না। পরে টনির হিসেবে অনেকক্ষণ পরে সেন আর লল্যান্ড এলো তাদের পালা শুরু করার জন্যে। সেন লল্যান্ডকে বলে দিল ইন্ডিয়ান কিনা নিশ্চিত না হয়ে যেন গুলি না করে। ওর ইঙ্গিতে উইনচেস্টারটা লল্যান্ডকে হস্তান্তর করল টনি।
তবে না দিয়ে পারলেই যেন খুশি হতো। ওর চোখে পর্যন্ত ধরা পড়ে গেছে লোকটা আসলেই অপদার্থ, অকর্মার ধারী। যতটা সাহসের ভান করে তার অর্ধেকও নেই তার মধ্যে। লোকটা সম্ভবত একটু হাদা টাইপের। সব ঠিক আছে? জিজ্ঞেস করল সেন। সব, মাথা দোলালো টনি। বেশ, এবার যাও, ঘুমিয়ে পড়ো। বার্নে ঢোকার আগে শীতের কথা মনে হয়নি টনির। খড়ের গাদায় একটা কম্বল দেখে ওটা নামিয়ে গায়ে দিয়ে শুয়ে পড়ল। একটু পরে লয়েস এসে শুলো ওর পাশে। ঘোড়ার পা আছড়ানো আর একটু দূরে ঘুমান্ত ব্রেড ওয়ালের নাক ডাকার শব্দ শুনতে শুনতে একসময় নিজেও ঘুমিয়ে পড়ল ও। সকালে কিন্তু ওর মনে হলো ঘুম আসতে না আসতেই সেনের ধাক্কাধাক্কিতে উঠে বসতে হলো ওকে। হাত মুখ ধুয়ে ব্রেকফাস্ট করো টনি। দেরি করলে কিন্তু নাস্তার বদলে জুলির দাবরানি খেতে হবে। সেটা টনির চেয়ে বেশি আর কে জানে। উঠে উঠানে ট্রাফের কাছে গেল। এরপর বেডকে নিয়ে পড়ল সেন। ওকেও ধাক্কা মেরে জাগালো ঘুম থেকে। সারা রাত নাক ডাকিয়েছে ওয়াল। মাথা ব্যথা ছেড়ে গেছে নিশ্চয়। এবার উঠে পড়ো, দিনের পাহারার দায়িত্বে থাকবে তুমি। গাইগু শুরু করলো ওয়াল। অবশ্যই সেন, নিশ্চয়, আমি তা জানি। কিন্তু আমার মাথাটা মানে। কথা শেষ করার অবকাশ দিল না ওকে সেন। ওর শীর্ণ কাঁধ খামছে ধরে টেনে বায়ান থেকে বের করে নিল। তারপর প্রায় হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে গেল উঠানে, ঘোড়ার ট্রাফের কাছে। ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও অস্টিন, চেঁচিয়ে উঠল ব্রেড। শোনো, আমার কথা শোনো। বাকি কথাগুলো আর শুনতে পেল না টনি। ওয়ালের দুর্গতি দেখে হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছে ওর। ওয়ালের ঘাট ধরে মুখটা ঠান্ডা পানিতে শেষে ধরতে দেখল সেনকে। ওয়ালের শীর্ণ শরীরটা কেঁপে উঠল। একটু পর ওর মুখ তুলে ধরল সেন, যেন দম বন্ধ হয়ে মারা না যায় বুড়ো মাছ শিকারি। 3 সেকেন্ড পর আবার ঠেসে ধরল ট্রাফে, আবার তুলে ধরল। রাইফেলটা বাড়িয়ে দিল ওর দিকে। বাম হাতে রাইফেলটা নিল ব্রেড। ডান হাতে মুখ থেকে পানি ঝাড়ছে। হাঁপাতে হাঁপাতে বলল, তুমি একটা বর্বর অস্টিন। আমার বয়স যদি আরেকটু কম হতো তাহলে চাপকে তোমার পিঠের ছাল তুলতাম। তোমার বয়স আরও কম হলেও তুমি কিছুই করতে না ওয়াল। তোমার মতো অপদার্থেরা কখনো কিছু করতে পারে না। এখন আমি কি বলি শোনো। ওর বুকের তর্জনীর গুঁতো লাগালো সেন। উতেরা যদি আমাদের ঘোড়া চুরি করে নিয়ে যায় আর তুমি সে সময় ঘুমিয়ে থাকো, তাহলে লাথি মেরে তোমার বাঁকা চ্যাং দুটো ঠ্যাং দুটো ভেঙে দেব। এখন মাত্র দিনের শুরু। ওরা তককে তককে থাকবে। একটু ফাঁক পেলেই নদী পেরিয়ে এসে ঘোড়া চুরির চেষ্টা চালাতে পারে। সুতরাং সাবধান, চোখ কান খোলা রেখে পাহারা দেবে কিন্তু। ঘুরে ঘরের দিকে হাঁটতে শুরু করলো সেন। রাইফেলটা বাম হাত থেকে ডান হাতে নিয়ে করালের দিকে গেল ব্রেড, বা হাতে মুখ থেকে পানি মুছতে মুছতে। হর্স ট্র্যাপটা পরিষ্কার করতে করতে লয়েস আর লল্যান্ডকে আসতে দেখল টনি। ব্রেডদের দুর্দশা দেখেছে ওরা। কাছে আসতে লল্যান্ডের উত্তেজিত গলা শোনা গেল। অস্টিন নিজেকে কি মনে করে? ওকে, ও কি আমাদের কিনে নিয়েছে যে যখন তখন চোখ রাঙাবে আর দুর্ব্যবহার করবে? ইচ্ছে হলেই গায়ে হাত দেবে। ওই একমাত্র লোক যে আমাদের ইন্ডিয়ানদের হাত থেকে বাঁচাতে পারবে, মৃদুস্বরে বলল ধর্মপ্রচারক। নিজেদের পিঠ বাঁচাতে চাইলে ওর নির্দেশ মতোই চলতে হবে আমাদের। এরপরে ও কোনো কিছু করতে বললে এ কথাটা মনে রেখো। তাচ্ছিল্যের সাথে ঠোঁট উল্টালো ললান। নাকচ করে দিল ধর্মপ্রচারককে। তবে তর্কে গেল না। বাঘের মতো ক্ষুধা নিয়ে উঠান থেকে কিচেনে ঢুকলো টনি। ওর পেছন পেছন গেল লয়েস আর লল্যান্ডও। কফির সুবাস ওর নাকে ঝাপটা মারল। সাথে জইয়ের তৈরি মিষ্টি কেক আর ফ্রাইং বেকন।
উৎফুল্ল স্বরে সবাইকে সাদরে অভ্যর্থনা জানালো জুলি। বসে পড়ো সবাই, ব্রেকফাস্ট তৈরি, যত পারো খাও। পেট ভরে না খেলে রাঁধুনিরা মনে কষ্ট পাবে কিন্তু। সব তোমাদের জন্যই তৈরি করা হয়েছে। আর চোখে দাদির দিকে তাকালো টনি। বুড়ি হঠাৎ অত খুশি কেন বোঝার চেষ্টা করছে। একটু পরে হাল ছেড়ে দিয়ে তাকালো হান্নার দিকে। স্টপ থেকে কেক নামাচ্ছে ফ্লোরা। হান্না ওগুলো টেবিলের উপর রাখছে। ধোয়া ইস্ত্রি করা কাপড় পরেছে মেয়েটা। গোসল এবং রাতের পর্যাপ্ত ঘুম ওর চেহারা পাল্টে দিয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে ওকে। গতকালকের সে বিধ্বস্ত চেহারা পুরো পাল্টে গেছে। হান্নার গালে গোলাপি আভা, মাথার সোনালি চুল গোলাপি রিবনে যত্ন করে ঘাড়ের উপর বাঁধা। টনির একা নয়, বাকিদের দৃষ্টিও আকর্ষণ করেছে হান্না। দরাজ গলায় প্রশংসা করল সেন। চমৎকার, তাই না? ধর্মপ্রচারককে সাক্ষী মানল। মাথা নাড়ল লয়েস 100 বার। গতকালের গুবরে পোকাটা আজ রাতারাতি প্রজাপতি বনে গেছে। প্রথমে হাসার চেষ্টা করল হান্না, কিন্তু আচমকা লজ্জা পেয়ে চোখ ফিরিয়ে নিল। টনে আবার বলল, তোমাকে সত্যিই অপূর্ব দেখাচ্ছে হান্না। মেয়েটাকে মোটেও বিবাহিত বলে মনে হচ্ছে না ওর। বয়সে বড় জোর বছর 2-3 বড় হবে হয়তো। আর চোখের স্বামীর দিকে চাইল হান্না। হতাশার সাথে দেখল লোকটা তার সামনে কেক নিয়ে ব্যস্ত। এরা যে এত কথা বলছে কিছুই যেন তার কানে ঢুকছে না। ও যেন এখানকার কেউ নয়, যেন জানেই না। কিচেনে অন্যদের সাথে তার স্ত্রীও আছে। চোখ ফিরিয়ে ঘুরে দাঁড়ালো। উপরের ঠোঁট কামড়ালো। তারপর স্টোভের কাছে ফ্লোরার পাশে গিয়ে দাঁড়ালো। লল্যান্ডের অস্বাভাবিক নীরবতা ও উদাসীনতা অবশ্য জুলি নিজেও খেয়াল করল না। হান্নাকে এভাবে সরে যেতে দেখে সে ধমকে উঠল, থামো তো এবার। সবাই মিলে মেয়েটিকে লজ্জা পাইয়ে দিচ্ছ তোমরা? না না, ঠিক আছে, লজ্জিত সুরে প্রতিবাদ করল হান্না। সৌন্দর্যের প্রশংসা করলে লজ্জা পাওয়ার কি আছে? তাতেও বরং খুশিই লাগার কথা। কেকের উপর সিরাপ ঢেলে বিশাল এক কামড় বসালো লল্যান্ড। ভাব দেখে মনে হচ্ছে হান্না কি বলেছে তার কানেই ঢোকেনি। ব্যাপারটা একেবারেই পছন্দ হচ্ছে না টনি হাইটের। লয়েসের সাথে যখন এলো, দেখা মাত্র লোকটাকে নাকচ করে দিয়েছিল। হান্নার সাথে ওর সম্পর্কের কথা জেনেও ভালো লাগেনি। ওর মনে হয়েছে ওর মতো লোকের বউ হওয়া কোনোভাবেই মানায় না হান্নাকে। অসন্তোষটা ওর তখন থেকে শুরু। এ মুহূর্তে রীতিমতো ঘৃণা হচ্ছে ওর লোকটার প্রতি। হান্নার মতো মেয়েকে অপমান করার কোনো অধিকারই নেই অপদার্থটার। খাওয়া শেষ হতে জুলি বলল, সেন, এখানে তুমিই কর্তা। সবার দায়িত্ব তোমার কাঁধে। তোমার হুকুমেই সব কিছু চলা উচিত। আমাদের নাক গলানোর কিছু নেই। তবে আমার একটা কথা আছে। হাসল সেন। ঠিক আছে, কিন্তু দায়িত্ব থাকলেই যে কারো কথা শোনা যাবে না এমন নিয়মও তো নেই। বলো, কি বলতে চাও? বেশ, তাহলে শোনো। গতকাল তোমার এখানে চলে আসার সিদ্ধান্ত নেওয়ার আগে টনিকে ক্ষেত থেকে গোল আলু তুলতে লাগিয়েছিলাম। তাড়াহুড়োর কারণে পুরোটা সঙ্গে নিয়ে আসতে পারিনি। বেশিরভাগ ক্ষেতেই পড়ে আছে। আর যদি রোদ না হয় তাহলে আলুগুলো নষ্ট হয়ে যাবে না? ও, একমত হলো সেন। তা এখন কি করতে চাও? আমি ভাবছি আলুগুলো নিয়ে আসার জন্যে টনি এবং তার সাথে আরেকজন যাক। আমি মিস্টার লয়েসের কথাই ভাবছি। কারণ তোমার এখানেই থাকা দরকার। ওরা গিয়ে কিছু আলু নিয়ে আসবে, বাকিগুলো সেলারে তুলে রাখবে। টনি, কিচেন থেকে শুয়োরের মাংসটাও নিয়ে এসো। কিছু গাজর আর বাঁধাকপিও নিয়ে আসবে আসার সময়, ঠিক আছে? চমৎকার প্রস্তাব। উৎসাহিত হলো সেন। ধর্মপ্রচারকের দিকে চাইল, যাবে নাকি পিট? নিশ্চয় যাব। যদি তুমি মনে করো আমরা না থাকলেও কোনো সমস্যা হলে তুমি চালিয়ে নিতে পারবে। রাজি হলো পিটার লয়েস। কিন্তু টনির পছন্দ হচ্ছে না ব্যাপারটা। ব্রেডওয়াল আর জব লল্যান্ড দুজনেরই থাকা না থাকা সমান কথা। ওরা দুজন চলে এলে সেন আসলেই একা হয়ে পড়বে। কথাটা সেনকে বলবে কি না ভাবছে।
পরে ভাবল সে নিজেও নিশ্চয় ব্যাপারটা বোঝে। তারপরেও যে রাজি হচ্ছে এর কারণ টনিও বুঝতে পারল। আসলে এতগুলো মানুষের জন্য পর্যাপ্ত খাবার ওর কাছে নেই। খাবারের টান পড়বেই, সুতরাং ঝুঁকিটা নিতেই হচ্ছে। এজন্যই বোধহয় জুলির প্রস্তাবে সায় দিচ্ছে ও। টনি নিজের চিন্তার সূত্র ধরেই যেন সেনকে আবার বলতে শুনল, জুলির নিজের রাইফেল আছে, ফুলেরাও ভালো গুলি চালাতে জানে। বিপদ হলে ওদের সাহায্য পাবো আমি। তোমরা যাও পিট। জুলি ঠিকই বলেছে, রসদটা আগে দরকার। ওতেরা আজ হোক আর কাল হোক হামলা করবেই, হয়তো চারদিক থেকে করে রাখবে ঘেরাও করে রাখবে। তখন খাবারের টান পড়লে কিন্তু টিকতে পারবো না। সুতরাং আগেভাগে তৈরি থাকতে হবে সব রকম পরিস্থিতির জন্যে। চেয়ার ছাড়ল টনি। আমি যাচ্ছি মিস্টার লয়েস, ওয়াগনে ঘোড়া জুড়ব। তুমি তাড়াতাড়ি আসো। হ্যাঁ বাছা। লয়েসও উঠল। চলো আমিও হাত লাগাই। একটু পরে নদীর উজান ধরে চলল ওরা। কেউ কোনো কথা বলছে না। নদীর ওপারে উইলো ঝোপের দিকে তাকাচ্ছে টনি বারবার। ঝোপের ভেতর ছায়া, অন্ধকার। তবে এমন কিছু দেখছে না কিংবা কোনো শব্দও শুনছে না যাতে ওখানে উতেরা লুকিয়ে আছে বলে সন্দেহ হতে পারে। অবশ্য উতেদের দেখতে পাবে এমন আশাও সে করছে না। ওদের সম্পর্কে একটা কথা ওর ভালোই জানা আছে। সেটা হলো উতেরা নিজে থেকে দেখা দিতে না চাইলে ওদের কখনো দেখা যায় না। সামান্য একটা ঝোপ, ছোট্ট একটা মাটির ঢিবি, লম্বা ঘাস কিংবা গাছের ছায়ায় ঘন্টার পর ঘন্টা অনড় পড়ে থাকতে পারে ওরা অনেক সময়। ওদের পাশ দিয়ে হেঁটে গেলেও চোখ এড়িয়ে যায়। তবু সন্দেহ যাচ্ছে না টনির। কিছু দেখবে না জেনেও বারবার ওর চোখ চলে যাচ্ছে উইলো ঝোপের দিকে। কেবিনে পৌঁছে ঘোড়াগুলোকে বার্নে বাঁধল ওরা। খেতে গিয়ে খুঁড়ে তোলা আলুগুলোকে বস্তা ভর্তি করতে শুরু করলো। কাজ করতে করতে আবারও নদীর দিকে চোখ চলে যাচ্ছে টনির। রাইফেল দুটো ওদের পাশে একটু উঁচু ভূমির উপর রাখা, কিন্তু সম্পূর্ণ খোলামেলা বাগানটায় এমন কোনো জায়গা নেই যেখানে দূর থেকে হামলা শুরু হলে চট করে লুকিয়ে পড়ে পাল্টা জবাব দেয়া যাবে। সময় বয়ে যাচ্ছে। বুকের ভেতর হৃৎপিণ্ড সমানে লাফাচ্ছে টনির। আতঙ্ক বোধ করছে ও। নিঃশ্বাস পর্যন্ত নিতে কষ্ট হচ্ছে। ভয় যেন বুকের ভেতর পাথর হয়ে চেপে বসেছে। সব আলু বস্তায় ভরা শেষ করলো ওরা। যেগুলো নেবার সেগুলো রেখে বাকি বস্তাগুলো ছেলারে নিয়ে রাখতে লাগলো। ওরা এসেছে অনেকক্ষণ। এ পর্যন্ত সব ভালোই কেটেছে, কিন্তু টনির আতঙ্ক যাচ্ছে না। ওর কেবলই মনে হচ্ছে ওরা সেনের কেবিনে পৌঁছার আগেই গোলমাল শুরু হয়ে যাবে। এরকম কেন মনে হচ্ছে বুঝতে পারছে না ও, কিন্তু ভাবনাটাকে কিছুতেই উড়িয়ে দিতে পারছে না। আতঙ্কের কথাটা অবশ্য লয়েসকে বলতে পারল না সে। আত্মসম্মানে লাগছে। চুপচাপ তাই কাজ করে যেতে লাগলো। বেশ কয়েক বেলা খাবার উপযোগী গাজর তুলে নিল ওরা। বাঁধাকপিও তুলল কিছু। তারপর সব বস্তায় ভরে ওয়াগনে রাখলো। হঠাৎ শিরদাঁড়ায় ঠান্ডা অনুভূতি হলো টনির। উপত্যকাকে মনে হলো অস্বাভাবিক শান্ত আর নিথর। এরকম আর কখনো হয়নি। পর্বতের উপর থেকে আসা ঠান্ডা বাতাসে উইলো ডালের দুলুনি ছাড়া আর কোথাও কোনো কিছুর সামান্যতম নড়াচড়া নেই। কেবিন হাউসটার দিকে চোখ গেল ওর। পর মুহূর্তে ওর হৃৎপিণ্ড যেন লাফ দিয়ে গলার কাছে চলে এলো। নিচু অব্যক্ত স্বরে চেঁচিয়ে উঠল ও, নিজের অজান্তে, এমন নিচু যে কাছেই আরও কিছু বাঁধাকপি খাওয়ার উপযুক্ত হয়েছে কিনা পরখ করে দেখতে থাকা লয়েসের কানে তা সেফ গোঙানির মতো শোনালো। সোজা হয়ে দাঁড়ালো লয়েস, টনির দিকে তাকালো। কি হয়েছে বাছা? পর মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে পাশে রাখা রাইফেলটা তুলে নিয়ে টনির কাছে চলে এলো। বাড়ির ভেতর একটা একটা সাদা মানুষ
জানালা দিয়ে এক ঝলকের জন্য ওর মুখ দেখেছি আমি। আমার চোখে চোখ পড়তে সরে গেছে জানালা থেকে। তাহলে তো মনে হয় ও অনেকক্ষণ ধরে আমাদের দেখছে, চিন্তিত স্বরে বলল লয়েস। কিন্তু এতক্ষণ ধরে যখন কিছু করেনি, ধরে নেওয়া যায় করবও না। সুতরাং ওকে না ঘাটানোই উচিত। কিন্তু তা বলে জেনে শুনে একটা লোককে বাড়ির ভেতরে রেখে যাই কি করে? বিশেষ করে মিসেস হাইড যদি জানতে পারে, তাহলে তো আস্ত রাখবে না আমাদের। একদম ঠিক বলেছ, ওর সঙ্গে একমত হলো টনি। তাছাড়া কিচেন থেকে শুয়োরের মাংসটাও নিয়ে যেতে হবে। ওটা নিয়ে না গেলে আমাকেই শুয়োর ভেবে ছুরি নিয়ে তেড়ে আসবে বুড়ি। ওর পিঠে একটা হাত রাখলো লয়েস। তুমি এক কাজ করো, ওয়াগনটা চালিয়ে পেছনের দরজার দিকে চলে যাও। ওখানে সেলারের কাছে গিয়ে থামবে। ও হুট করে বুঝে উঠতে পারবে না তুমি আসলে কি করতে চাও। এদিকে আমি পটেটো খেতে কিছু একটা খোঁজার ভান করতে করতে সামনের দরজার দিকে যাব। তারপর আচমকা ছুটে গিয়ে দরজার পাশে অবস্থান নেব। ও নিশ্চয় তখন আমার ব্যাপারে ব্যস্ত হয়ে উঠবে। সে ফাঁকে তুমিও পেছনের দরজায় গিয়ে দাঁড়াবে। এতে ও আটকা পড়বে দুদিক থেকেই। তবে খেয়াল রাখতে হবে আমরা যেন ভুলে একে অন্যকে গুলি করে না বসি। ঠিক আছে? পরিকল্পনাটা তেমন মনে ধরল না টনির, কিন্তু এর চেয়ে ভালো কিছু আর এ মুহূর্তে মাথায় আসছে না। অজ্ঞাতা এতেই সায় দিল ঘাড় নেড়ে। পা বাড়ালো ওয়াগনের দিকে, কিন্তু 2 পা না যেতেই কেবিনের ভেতর থেকে ভয়ার্ত গলায় চেঁচিয়ে উঠল লোকটা, পেছনে দেখো, নদীর দিকে। যেন সহজাত প্রবৃত্তি বশেই মাটিতে আছড়ে পড়ল টনি। ওই অবস্থায় নিজেকে ঘুরিয়ে নিল নদীর দিকে। এক মুহূর্ত মনে হলো কিছু নেই, পুরো এলাকাটা নীরব, নিথর। কিন্তু পর মুহূর্তেই ডজন খানেক গলার বুনো হুঙ্কারে কানে তালা লেগে গেল ওর। ডজন খানেক ইন্ডিয়ান যেন মাটিতে থেকে গজিয়ে উঠল ভোজবাজির মতো। একসঙ্গে ঘোড়ার খুরের শব্দ তুলে বিজলির মতো ছুটল কেবিন লক্ষ্য করে। দেখামাত্র গুলি করতে শুরু করলো টনি। ভুলে গেল ঘরের ভেতর সাদা মানুষটার কথা। এক মুহূর্ত পরে লয়েসের রাইফেলের শব্দ পেল। ঘোড়ার পিঠে কেঁপে উঠতে দেখল এক ইন্ডিয়ানকে। দুহাত উপরে তুলে পাখির ডানার মতো মেলে দিল লোকটা, যেন এখনই উড়াল দেবে। তবে পরক্ষণেই কাত হয়ে পড়ল ভূতলে। দুটো ঘোড়া হোঁচট খেতে খেতে আরোহীদের ফেলে দিল পিঠ থেকে। তারপর নিজেরাও মাটিতে শুয়ে 4 পা আছড়াতে লাগলো। গুলি খেয়েছে জন্তুগুলো। ওদের আরোহীরা অবশ্য মাটিতে পড়া মাত্র উঠে দাঁড়িয়েছে। নেতা ইন্ডিয়ানটা একটা পিন্টোর উপর বসা, অবস্থা বেগতিক দেখে এক হাত উপরে তুলে ঝাড়ু দেওয়ার মতো করে ঘোরালো। সাথে সাথে এগোতে থাকা ইন্ডিয়ান ঘোড়াগুলোর মুখ ঘুরে গেল পেছনে। দেখতে না দেখতে সবগুলো ঢুকে গেল নদী পেরিয়ে উইলোর জঙ্গলে। 3 জন ইন্ডিয়ান ঘোড়া ছাড়া ছুটছে। ওদের 2 জন আচমকা পেছন ফিরে গুলি চালালো। টনির মাথা যেখানে, তার মাত্র ফুটখানেকের মধ্যে ধুলো ওড়ালো একটা গুলি। একজন অবশ্য গুলি করছে না, ঠিক মতো দৌড়াতেও পারছে না বেচারা, ঘোরাচ্ছে। সম্ভবত ঘোড়া থেকে আছড়ে পড়ে পা ভেঙেছে। সুস্থ 2 ইন্ডিয়ান আবার ছুটল। ঘোড়াজনকে পাশ কাটিয়ে নদীতে গিয়ে পড়ল ওরা। একটু পরেই উপরে উইলো ঝোপে ঢুকে গেল। উঠে দাঁড়ালো টনি। গুলি চালালো খোরাকে লক্ষ্য করে, মিস করলো। আরও কয়েকবার গুলি করলো, তবে খোরা ইন্ডিয়ান একে বেঁকে ছুটে শেষে নদী পেরিয়ে ওপারে গিয়ে উঠল। আর গুলি করলো না টনি। বুঝতে পারলো অত দূর থেকে গুলি লাগানোর মতো দক্ষতা ওর নেই। ইন্ডিয়ানরা সম্ভবত কেবিনে সাদা মানুষটার উপস্থিতির কথা জেনে গিয়েছিল, ভাবল টনি। তাই ওকে খুন করতে সদল বলে ছুটে এসেছিল। কিংবা এমনও হতে পারে কেবিনে সে আর জুলি একা আছে ভেবে ওদের খুন করে কেবিন জ্বালিয়ে দিতে এসেছিল। কিন্তু ওদের হিসেবে ভুল হয়ে যায়। ওরা যে এখান থেকে চলে গেছে এবং আজ সকালে 2 জন সশস্ত্র লোক কেবিনে এসেছে এ খবর পায়নি। তাই নিশ্চিন্ত মনে হামলা করতে এসে
খোলা জায়গায় সরাসরি গুলির মুখে পড়বে ভাবতেই পারেনি। তাই আচমকা পাল্টা আক্রমণে দিশেহারা হয়ে পিঠ টান দিয়েছে। উপর থেকে উঠে বললে বসে টনি মাত্র দাঁড়াতে যাচ্ছে, এমন সময় ফায়ারের আওয়াজ শুনে আবার শুয়ে পড়ল। ইন্ডিয়ানরা উইলো ঝোপে বসে এখন পাহারা দিচ্ছে ওদের। আর একটু হলেই গিয়েছিল মাথা ফুটো হয়ে। হাঁপাতে হাঁপাতে ভাবল টনি, ঈশ্বরকে ধন্যবাদ যে তা হয়নি। যিশুর দয়ায় এখনো বেঁচে আছে ও। ক্রল করে কেবিনের দিকে এগোলো। লয়েসকে দেখতে পাচ্ছে না। ওর কি হয়েছে ভেবে উদ্বেগ বোধ করছে। দাঁড়িয়ে দেখতে পারলে হতো, কিন্তু মাত্র 1 ইঞ্চির জন্যে ইন্ডিয়ানদের গুলি খাওয়া থেকে বেঁচে যাওয়ার পর সে সাহস আর হয় কি করে। ক্লান্ত ক্রস করতে করতে ক্রল করতে করতে কেবিনের পাশে চলে গেছে ও। একটু বাড়ালো একটু আড়াল হয়েছে এখন ইন্ডিয়ানদের কাছ থেকে। উঠে দাঁড়ালো সাহসে ভর করে। তারপর এক দৌড়ে পেছনের দরজার কাছে চলে গেল। উইলো ঝোপের আড়ালে ঘাপটি মেরে থাকা উতেরা এখন আর দেখছে না তাকে। স্বস্তি বোধ করছে কিছুটা। রান্নাঘরে ঢুকে থমকে গেল টনি। স্থির অনড় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ধর্মপ্রচারক, হাতে উদ্যত রাইফেল। সামনে আড়ষ্ট ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে চিনতে দেরি হলো না। চেঁচিয়ে উঠল, এই লোকটাই রিক পল, মিস্টার লয়েস, মুদি দোকানদার। হেডেন থেকে মালপত্র এনে এখানে ইন্ডিয়ানদের সাথে ব্যবসা করতাম। খেকিয়ে উঠল দাড়িওয়ালা। কিন্তু হারামির বাচ্চারা আমাকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছে। পল মানুষটা ছোটোখাটো, নাক আর 2 চোখ বাদে মুখের নিচের অংশ পুরোটাই ঘন দাড়িতে ঠাসা। গায়ে ময়লা বাক স্কিনের জামা আর পায়ে মোকাসিন। এক নজর দেখেই নাকচ করে দিল ওকে টনি। দূর থেকে ওর গায়ের ঘাম আর ঘোড়ার নাদির গন্ধ এসে ঝাপটা মারল ওর নাকে। শুয়োরের মাংসটা বের করে নাও বাছা। পলের উপর থেকে চোখ না সরিয়ে বলল লয়েস, তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে এখান থেকে। ইন্ডিয়ানরা হয়তো আবার হামলা চালাতে পারে। ওরা আমাকে ধাওয়া করে এসেছে, বলল দোকানদার। আচমকা তোমাদের রাইফেলের আওতায় বেকায়দায় পড়ে যাওয়ায় আপাতত পালিয়ে বেঁচেছে, কিন্তু একদম চলে যায়নি। তোমরা এখান থেকে চলে গেলে এসে হামলা চালাবে, কেবিনের উপর আগুন লাগিয়ে দেবে আর আমাকে ফেলে গুলি করে মারবে। কাল রাতে কি তুমি সেন অস্টিনের কেবিনের পাশ দিয়ে গিয়েছিলে? জানতে চাইল টনি। হ্যাঁ, মুখ বিকৃত করল পল। তোমরা গাধার মতো গুলি করে আমাকে আহত করেছ, নইলে কি আর এখন এখানে দেখতে পেতে? যাক, এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, ওরা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। লয়েসের অস্ত্রের মুখে সোজা ওয়াগনের দিকে চলল পল। প্যাট্রি প্যান্ট্রি থেকে শুয়োরের মাংসটা তুলে নিয়ে ওদের পেছন পেছন ছুটল টনি। প্রতি মুহূর্তে ইন্ডিয়ানদের গুলির আওয়াজ শোনার আশঙ্কা করছে ও। ভয় পাচ্ছে এই বুঝে একটা গুলি এসে বিচ্ছে পিঠে। তবে কোনো গুলির শব্দ শুনল না। বান থেকে নিজের ঘোড়াটা নিয়ে এলো পল। লয়েস বলল, ওটাকে ওয়াগনের পেছনে বেঁধে দাও। তুমি যাচ্ছ আমাদের সাথে। মনে হয় সেন অস্টিন তোমার সাথে কথা বলতে চাইবে। না, আপত্তি জানালো দোকানদার। আমি যাচ্ছি না। আমি বরং গোরপাসের দিকে চলে যাব। গত রাতেই চলে যাওয়া উচিত ছিল। 100 গজও যেতে পারবে না, রুদ্ধ স্বরে বলল লয়েস। তার আগে ইন্ডিয়ানদের হাতে খুন হয়ে যাবে। এসো, তুমি ওয়াগনে টনির পাশে বসো, আমি তোমার ঘোড়ায় চড়ে যাব। খ্যাস খ্যাস করে ময়লা দাড়ির গোড়া চুলকালো পল। আর চোখে একবার লয়েস আর একবার টনির দিকে চাইল, আবার তাকালো লয়েসের দিকে। লোকটার মুখে ভয়ের আভাস, অস্থির দেখাচ্ছে ওকে। টনির মনে হলো আতঙ্কে হয়তো উল্টো পাল্টা
কিছু একটা করে বসতে পারে দোকানদার। ওর এখন মাথার ঠিক নেই। ওর দিকে লক্ষ্য রাখো মিস্টার লয়েস, সতর্ক স্বরে বলল। ওর উদ্দেশ্য ভালো নয়। হ্যাঁ বাছা, আমি ওর উপর লক্ষ্য রেখেছি, ওকে আশ্বস্ত করলো ধর্মপ্রচারক। উল্টোপাল্টা কিছু করতে গেলে সেফ গুলি খেয়ে মরবে আমার হাতে। ওর সম্পর্কে এ পর্যন্ত যা শুনেছি ওটাই আসলে তার প্রাপ্য। হ্যাঁ, সায় দিল টনি। কই, ওয়াগনে উঠলে উঠলে না? লোকটার উদ্দেশ্যে গর্জে উঠল লয়েস। এমন জোরে যে টনি নিজেও আচমকা চমকে উঠল। লয়েসকে এই প্রথম রাখতে দেখল। আগুনের গোলার মতো টকটকে লাল হয়ে উঠেছে ধর্মপ্রচারকের চোখ। টনির মনে হলো এখনই বুঝি লোকটাকে গুলি করে দেবে সে। তবে গুলি না করলেও দোকানদারের পেটে রাইফেলের নল ঠেসে ধরল। ওর দুই ঠোঁট চেপে বসেছে পরস্পরের উপর। ওয়াগন ছিটে ওঠার জন্যে এক পা তুলতে গিয়েও ফের থেমে গেল পল। করুণ স্বরে বলল, তুমি আসলে বুঝতে পারছো না যে কি করছো। আমি যাওয়া মাত্র অস্টিন, জুলি হাইট আর ব্রেডওয়াল মিলে আমাকে ফাঁসিতে লটকে দেবে। ওরা তা করবে না, আচমকা শান্ত স্বরে বলল লয়েস। আমার কথায় বিশ্বাস রাখতে পারো। তারপরও ইতস্তত করছে পল। বিশ্বাস রাখতে পারছে না, তবে অন্য উপায়েও কিছু দেখছে না সামনে। ছেলেটা ওর পরিচিত, কিন্তু লোকটা অপরিচিত। অবশ্য ওর হাতের রাইফেলটাকে মোটেও অপরিচিত ঠেকছে না। লোকটা বলেছে ওর সাথে না গেলে কিংবা পালাতে চাইলে গুলি করবে। সম্ভবত মিথ্যে হুমকি দিচ্ছে না, কারণ একটু আগে কেবিন থেকে ও নিজেই দেখেছে লোকটাকে উতেদের দিকে গুলি ছুটতে। আসলে একদম অপ্রত্যাশিতভাবে ওর রাইফেলের সামনে পড়ে যাওয়ায় সুবিধে করতে পারেনি ওরা। সুতরাং লোকটা যদি বলে গুলি করবে, তাহলে করতেও পারে। অনেক ভেবেচিন্তে শেষে ওয়াগনের সিটে উঠে টনির পাশে বসল। ওয়াগন চলতে শুরু করলো। তার পাশে পলের ঘোড়ায় চেপে লয়েসও। খ্যাপাটে গতিতে ওয়াগন চালাচ্ছে টনি। অনবরত তাড়া দিচ্ছে ঘোড়াটাকে, ঘন ঘন চাবুক হাঁকাচ্ছে। ওর মধ্যে আবার এর ওর মধ্যে আবার ক্ষেপে উঠেছে ইন্ডিয়ান আক্রমণের ভয়। একটু আগে একটু আগের গোলাগুলিতে তিনটা ঘোড়া হারিয়েছে ইন্ডিয়ানরা। আহত হয়েছে কমপক্ষে একজন, একজন বোধহয় মারাও গেছে। এতটা ক্ষতি স্বীকার করে চুপচাপ হজম করে নেয়ার মানুষ ওরা নয়। কিন্তু এতক্ষণে ওদের উপর ফের হামলা না করার অর্থ হলো ওরা অন্য কোনো পরিকল্পনা করছে। পরিকল্পনাটা কি হতে পারে অনুমান করার চেষ্টা করছে টনি। হঠাৎ একটা কথা মনে পড়ল ওর। সেন এবং তাদের কেবিনের মাঝখানের পথটা সোজা নয়। সেনের কেবিন থেকে বেশ কিছুটা উজানে তীক্ষ্ণ একটা মোচড় খেয়েছে ইয়াম্পা। মোচড় খাওয়ার জায়গাটায় প্রচুর উইলোর ঝাড়। এখানে উতেরা এতক্ষণেও পাল্টা আক্রমণ না করার কারণ হলো ওরা এখানে নেই। সম্ভবত বাকের কাছে গিয়ে উইলো ঝোপের ভেতর অবস্থান নিয়েছে অ্যাম্বুশ করার জন্যে। ওরা বাকের কাছে পৌঁছানো মাত্র আচমকা হামলা চালাবে। কল্পনায় টনি স্পষ্ট দেখতে পাচ্ছে ইন্ডিয়ানরা তাদের হত্যা করে মাথা কেটে নিয়ে উল্লাস করছে। ব্যাপারটা ভাবতে গা গুলিয়ে উঠল ওর। হাত পা অবশ হয়ে এলো। আচমকা টেইল ছেড়ে কোনাকুনি মাঠ ধরে ছুটল ওয়াগন। তীব্র গতির কারণে উঁচু নিচু মাঠে ঠোকর খেতে খেতে লাফিয়ে উঠছে। শরীরে ভিতসহ নাড়িয়ে দিচ্ছে যাত্রীদের। রিক পলের ভয় হচ্ছে ওয়াগনটা যেভাবে লাফাচ্ছে তাতে উল্টে যায় কিনা। সিট থেকে নেমে গিয়ে দুহাতে ওটাকে আঁকড়ে ধরে টান সামলাচ্ছে ও। বার কয়েক আপত্তি জানালো আর্ত স্বরে চেঁচিয়ে, কিন্তু টনি পাত্তা দিচ্ছে না। ওর মনে কেবল একটাই চিন্তা, কতক্ষণে সেনের কেবিনের সামনে গিয়ে পৌঁছাবে ওয়াগন।